ওরিয়ানা ফালাচি ইতালির বিখ্যাত সাংবাদিক। 70-এর দশকে বিশ্বের খ্যাতিমান ও বিতর্কিত অনেক রাষ্ট্রনায়ক এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করে আলোড়ন তুলেছিলেন। তিনি উপমহাদেশের 3 দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের 3 জন বহুল আলোচিত এবং সমালোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টোর সাক্ষাৎকার নিয়েছিলেন। 70 দশকের রাজনৈতিক ব্যক্তিত্বদের নেওয়া ওরিয়ানা ফালাচির এই সাক্ষাৎকারগুলো নিয়ে ইন্টারভিউ উইথ হিস্ট্রি নামে একটি বই প্রকাশ করা হয়। শেখ মুজিবুর রহমানের সঙ্গে ওরিয়ানা ফালাচির সাক্ষাৎকারটি সুখকর ছিল না। সাক্ষাৎকার শেষ না করেই তাকে মুজিবের বাড়ি থেকে একরকম পালিয়ে আসতে হয়েছিল। এই সাক্ষাৎকারে মুজিবের ব্যক্তিচরিত্র ও সে সময়ের দুঃশাসনের চিত্র খানিকটা উঠে এসেছে। বাংলায় ওরিয়ানা ফালাচির বইটি অনুবাদ করেছেন খ্যাতিমান সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জু। এই বই থেকে আমরা শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকারের অংশটি প্রকাশ করলাম। রোববার সন্ধ্যা আমি কলকাতা হয়ে ঢাকার পথে যাত্রা করেছি। সত্যি বলতে কি, 18 ডিসেম্বর মুক্তিবাহিনী তাদের বেয়নেট দিয়ে যে যজ্ঞ চালিয়েছে তা প্রত্যক্ষ করার পর পৃথিবীতে আমার অন্তিম ইচ্ছা এটাই ছিল যে এই ঘৃণ্য নগরীতে আমি আর পা ফেলব না। এরকম সিদ্ধান্ত আমি নিয়েই ফেলেছিলাম, কিন্তু আমার সম্পাদকের ইচ্ছা যে আমি মুজিবের সাক্ষাৎকার গ্রহণ করি। ভুট্টো তাকে মুক্তি দেওয়ার পর আমার সম্পাদকের এই সিদ্ধান্ত যথার্থ ছিল। তিনি কি ধরনের মানুষ আমার সহকর্মীরা স্বীকৃতি দিল তিনি মহান ব্যক্তি, সুপারম্যান। তিনি একমাত্র ব্যক্তি যিনি দেশকে সমস্যা মুক্ত করে গণতন্ত্রের পথে পরিচালিত করতে পারেন। আমার স্মরণ হলো 18 ডিসেম্বর আমি যখন ঢাকায় ছিলাম তখন লোকজন বলছিল মুজিব থাকলে এই নির্মম ভয়ঙ্কর ঘটনা কখনোই ঘটত না। মুজিব প্রত্যাবর্তন করলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। কিন্তু গতকাল মুক্তিবাহিনী কেন আরো 50 জন নিরীহ বিহারীকে হত্যা করেছে? টাইম ম্যাগাজিন কেন তাকে নিয়ে বিরাট প্রশ্নবোধক চিহ্ন দিয়ে হেডলাইন করেছে? আমি বিস্মিত হয়েছি। এই ব্যক্তি 1969 সালের নভেম্বরে সাংবাদিক অ্যালডো শান্তিনিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার দেশে আমি সবচেয়ে সাহসী এবং নির্ভীক মানুষ। আমি বাংলার বাঘ, দিকপাল। এখানে যুক্তির কোনো স্থান নেই। আমি বুঝে উঠতে পারিনি আমার কি ভাবা উচিত। সোমবার বিকেল আমি হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আমার দ্বিধাদ্বন্দ্ব দ্বিগুণের অধিক। ঘটনাটা হলো, আমি মুজিবকে দেখেছি, যদিও মাত্র কয়েক মিনিটের জন্য। সাক্ষাৎকার নেয়ার আগে তাকে এক নজর দেখার সুযোগ পেয়েছি, কিন্তু এই কয়েকটা মুহূর্তই আমার চিত্তকে দ্বিধা ও সংশয় পূর্ণ করতে যথেষ্ট ছিল। যখন ঢাকা বিমানবন্দরে অবতরণ করি, কার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল? তিনি আর কেউ নন, মিস্টার সরকার। আমার শেষবার ঢাকা অবস্থানকালে এই বাঙালি ভদ্রলোক আমার দোভাষী ছিলেন। তাকে দেখলাম রানওয়ের মাঝখানে। আমি ভাবিনি কেন, সম্ভবত এর চেয়ে ভালো কিছু তার করার ছিল না। আমাকে দেখা মাত্রই জানতে চাইলেন যে আমার জন্য তিনি কি কিছু করতে পারেন। তাকে জানালাম তিনি আমাকে মুজিবের বাড়িতে নিয়ে যেতে পারেন। তিনি সোজা আমাকে নিয়ে রওনা হলেন এবং 15 মিনিটের মধ্যে আমরা একটা গেট দিয়ে প্রবেশ করলাম। গেটে মেশিন গানধারী মুক্তিবাহিনী কড়া প্রহরা। আমরা রান্নাঘরে প্রবেশ করে দেখলাম শেখ মুজিবের স্ত্রী খাচ্ছেন, সঙ্গে খাচ্ছে তার ভাগ্নে ও মামাতো ভাই বোনেরা। একটা গামলায় ভাত তরকারি মাখিয়ে আঙুল দিয়ে মুখে পুরে দিচ্ছে সবাই। এদেশে খাওয়ার পদ্ধতিটা এমনই। মুজিবের স্ত্রী আমাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। ঠিক তখনই মুজিব এলেন। সহসা রান্নাঘরের মুখে তার আবির্ভাব হলো। তার পরনে এক ধরনের সাদা পোশাক, যাতে আমার কাছে তাকে মনে হয়েছিল একজন প্রাচীন রোমান হিসেবে। পোশাকের কারণে তাকে দীর্ঘ ও ঋজু মনে হচ্ছিল। তার বয়স 51 হলেও তিনি সুপুরুষ। ককেশীয় ধরনের সুন্দর চেহারা, চশমা ও গোঁফে সে চেহারা হয়েছে আরো বুদ্ধিদীপ্ত। যে কারো মনে হবে তিনি বিপুল জনতাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। তিনি সুস্বাস্থ্যের অধিকারী। আমি সোজা তার কাছে গিয়ে পরিচয় দিয়ে আমার উদ্দেশ্যের কথা জানালাম। আমি মুজিবের হাতটা আমার হাতে নিয়ে বললাম, এই নগরীতে আপনি ফিরে এসেছেন দেখে আমি আনন্দিত। যে নগরী আশঙ্কা করছিল যে আপনি আর কোনোদিন এখানে ফিরবেন না। তিনি আমার দিকে তাকালেন একটু উষ্মার সঙ্গে, একটু অবজ্ঞার হাসি হেসে বললেন, আমার সেক্রেটারির সঙ্গে কথা বলো।
যখন আমি দম নিচ্ছিলাম, একজন যুবক আমার কাছে এসে বলল সে ভাইস সেক্রেটারি। বিনয়ের সঙ্গে সে প্রতিশ্রুতি দিল বিকেল 4টার সময় আমি সরকারি বাসভবনে হাজির থাকতে পারলে আমাকে 10 মিনিট সময় দেয়া হবে। বেলা 3:30টায় নগরী ক্লান্ত, নিস্তব্ধ, ঘুমন্ত মধ্যাহ্নের বিশ্রাম নিচ্ছে। রাস্তায় কাঁধে রাইফেল ঝোলানো মুক্তিবাহিনী টহল দিচ্ছে। যুদ্ধ শেষ হয়েছে 1 মাসেরও বেশি আগে, কিন্তু এখনো তাদের হাতে অস্ত্র আছে। তারা দিনরাত টহল দেয়, এলোপাতাড়ি বাতাসে গুলি ছোড়ে এবং মানুষ হত্যা করে। হত্যা না করলে দোকানপাট লুট করে। কেউ তাদের থামাতে পারে না, এমনকি মুজিবও না। সম্ভবত তিনি তাদের থামাতে সক্ষম নন। তিনি সন্তুষ্ট এজন্য যে নগরীর প্রাচীর তার পোস্টার সাইজের ছবিতে একাকার। মুজিবকে আমি আগে যেভাবে জেনেছিলাম তার সঙ্গে আমার দেখা মুজিবকে মেলাতে পারছি না। সোমবার সন্ধ্যা। আমি যে তার সাক্ষাৎকার নিয়েছি এটা ছিল একটা দুর্বিপাক। তার মানসিক যোগ্যতা সম্পর্কে আমার সন্দেহ ছিল। এমনকি হতে পারে কারাগার এবং মৃত্যু সম্পর্কে ভীতি তার মস্তিষ্ককে ভীষণভাবে আলোড়িত করেছে। তার ভারসাম্যহীনতাকে আমি আর কোনোভাবেই ব্যাখ্যা করতে পারি না। কারাগার এবং মৃত্যুর ভয় ইত্যাদি সম্পর্কে কাহিনীগুলো আমার কাছে এখনো খুব স্পষ্ট নয়। এটা কি হতে পারে যে তাকে যে রাতে গ্রেপ্তার করা হলো সে রাতে সব পর্যায়ের লোককে হত্যা করা হলো? কি করে এটা হতে পারে যে তাকে কারাগারের একটি প্রকোষ্ঠ থেকে পালাতে দেয়া হলো, যেটি তার সমাধিসৌধ হতে পারত? আমি যত তাকে পর্যবেক্ষণ করেছি তত মনে হয়েছে তিনি কিছু একটা লুকোচ্ছেন। এমনকি তার মধ্যে যে সার্বক্ষণিক আক্রমণাত্মক ভাব, সেটাকেও আমার মনে হয়েছে আত্মরক্ষার কৌশল বলে। ঠিক বিকেল 4টায় আমি সেখানে ছিলাম। ভাইস সেক্রেটারি আমাকে করিডোরে বসতে বললেন, যেখানে কমপক্ষে 50 জন লোক ঠাসাঠাসি করে বসে আছে। তিনি অফিসে প্রবেশ করে মুজিবকে আমার উপস্থিতি সম্পর্কে জানালেন। আমি একটা ভয়ঙ্কর গর্জন শুনলাম এবং নিরীহ লোকটি কম্পিতভাবে পুনরায় আবির্ভূত হয়ে আমাকে অপেক্ষা করতে বললেন। আমি অপেক্ষা করলাম। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, রাত 8টা বাজলো। তখনও আমি সেই অপরিসর করিডোরে অপেক্ষমান। রাত 8:30টায় আমাকে প্রবেশ করতে বলা হলো। আমি বিশাল এক কক্ষে প্রবেশ করলাম। একটা সোফা ও 2টো চেয়ার সে কক্ষে। মুজিব সোফার পুরোটাই নিজেকে বিস্তার করেছেন এবং 2জন মোটা মন্ত্রী চেয়ার দুটি দখল করে বসে আছে। কেউ দাঁড়ালো না, কেউ আমাকে অভ্যর্থনা জানালো না, কেউ আমার উপস্থিতিকে গ্রাহ্য করলো না। মুজিব আমাকে বসতে বলার সৌজন্য প্রদর্শন না করা পর্যন্ত সুদীর্ঘ নীরবতা বিরাজ করছিল। আমি সোফার ক্ষুদ্র প্রান্তে বসে টেপ রেকর্ডার খুলে প্রথম প্রশ্ন করার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমার সে সময়ও ছিল না। মুজিব চিৎকার শুরু করলেন, হারি আপ, কুইক, আন্ডারস্ট্যান্ড? নষ্ট করার মতো সময় আমার নেই। ইজ দ্যাট ক্লিয়ার? পাকিস্তানিরা 30 লক্ষ লোক হত্যা করেছে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি বললাম, মিস্টার প্রাইম মিনিস্টার। মুজিব আবার চিৎকার শুরু করলেন, ওরা আমার নারীদের তাদের স্বামী ও সন্তানের সামনে হত্যা করেছে। স্বামীদের হত্যা করেছে তাদের ছেলে ও স্ত্রীর সামনে, মা বাবার সামনে ছেলেকে, ভাই বোনের সামনে ভাই বোনকে। মুজিবের এই কথার মধ্যেই আমি বলতে চেষ্টা করলাম, মিস্টার প্রাইম মিনিস্টার, আমি বলতে চাই। তিনি আবার জবাব দিলেন, তোমার কোনো কিছু চাওয়ার অধিকার নেই। ইজ দ্যাট ক্লিয়ার? আমার প্রথম প্রতিক্রিয়া হলো, কিন্তু একটা বিষয় সম্পর্কে আমার আরো কিছু জানতে চাই। বিষয়টা আমি বুঝতে পারছিলাম না। মিস্টার প্রাইম মিনিস্টার, গ্রেপ্তারের সময় কি আপনার উপর নির্যাতন করা হয়েছিল? তিনি জবাব দিলেন, নো ম্যাডাম, নো। তারা জানতো ওতে কিছু হবে না। তারা আমার বৈশিষ্ট্য, আমার শক্তি, আমার সম্মান, আমার মূল্য, বীরত্ব সম্পর্কে জানতো। আন্ডারস্ট্যান্ড? তা বুঝলাম, কিন্তু আপনি কি করে বুঝলেন যে তারা আপনাকে ফাঁসিতে ঝোলাবে? ফাঁসিতে ঝুলিয়ে কি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? জবাবে তিনি বললেন, নো নো, ডেথ সেন্টেন্স। এই পর্যায়ে তাকে দ্বিধাগ্রস্ত মনে হলো এবং তিনি গল্প বলতে শুরু করলেন। আমি এটা জানতাম, কারণ 15ই ডিসেম্বর ওরা আমাকে কবর দেওয়ার জন্য একটা গর্ত খুঁড়েছিল। কোথায় গর্ত খোঁড়া হয়েছিল? আমার সেলের ভেতর। আমাকে কি বুঝে নিতে হবে যে গর্তটা ছিল আপনার সেলের ভেতর? ইউ মিস আন্ডারস্ট্যান্ড? আপনার প্রতি কেমন আচরণ করা হয়েছিল মিস্টার প্রাইম মিনিস্টার? জবাবে তিনি বললেন, আমাকে একটা নির্জন প্রকোষ্ঠে রাখা হয়েছিল। এমনকি আমাকে সাক্ষাৎকারের অনুমতি দেয়া হতো না, সংবাদপত্র পাঠ করতে বা চিঠিপত্র দেয়া হতো না। আন্ডারস্ট্যান্ড? তাহলে আপনি কি করেছেন? তিনি বললেন, আমি অনেক চিন্তা করেছি, পড়াশোনা করেছি। আপনি কি পড়েছেন? বই এবং অন্যান্য জিনিস। তাহলে আপনি কিছু পড়েছেন? হ্যাঁ, কিছু পড়েছি।
কিন্তু আমার ধারণা হয়েছিল আপনাকে কোনো কিছুই পড়তে দেয়া হয়নি। ইউ মিস আন্ডারস্ট্যান্ড? তা বটে মিস্টার প্রাইম মিনিস্টার, কিন্তু এটা কি করে হলো যে শেষ পর্যন্ত ওরা আপনাকে ফাঁসিতে ঝুলালো না? তিনি বললেন, জেলার আমাকে সেল থেকে পালাতে সহায়তা করেছেন এবং তার বাড়িতে আশ্রয় দিয়েছেন। কেন? তিনি কি কোনো নির্দেশ পেয়েছিলেন? আমি জানি না। এ ব্যাপারে তার সঙ্গে আমি কোনো কথা বলিনি এবং তিনিও আমাকে কিছু বলেননি। নীরবতা সত্ত্বেও কি আপনারা বন্ধুতে পরিণত হয়েছিলেন? তিনি জবাবে বললেন, হ্যাঁ, আমাদের মধ্যে বহু আলোচনা হয়েছে এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাকে সাহায্য করতে চান। তাহলে আপনি তার সঙ্গে কথা বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি তার সঙ্গে কথা বলেছি। আমি ভেবেছিলাম আপনি কারোর সঙ্গেই কথা বলেননি। ইউ মিস আন্ডারস্টুড? তা হবে মিস্টার প্রাইম মিনিস্টার। যে লোকটি আপনার জীবন রক্ষা করলো, আপনি কি তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন না? তিনি জবাবে বললেন, এটা ছিল ভাগ্য। আমি ভাগ্যে বিশ্বাস করি। এরপর তিনি ভুট্টো সম্পর্কে কথা বললেন। এ সময় তার কথায় কোনো স্ববিরোধিতা ছিল না। বেশ সতর্কতার সঙ্গে বললেন তার সম্পর্কে। আমাকে মুজিব জানালেন যে ২৬ ডিসেম্বর ভুট্টো তাকে খুঁজতে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল তাকে রাওয়ালপিন্ডিতে নেওয়া। তার ভাষায় ভুট্টো একজন ভদ্রলোকের মতোই ব্যবহার করলেন। তিনি সত্যিই ভদ্রলোক। ভুট্টো তাকে বলেছিলেন একটা যুদ্ধ হয়ে গেছে। অবশ্য মুজিব ব্ল্যাকআউট ও যুদ্ধ বিমানের গর্জন থেকে বারবারই যুদ্ধ সম্পর্কে আঁচ করেছেন। ভুট্টো তার কাছে আরো ব্যাখ্যা করলেন, এখন তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট এবং তার কাছে কিছু প্রস্তাব পেশ করতে চান। আমি তাকে বললাম, কি প্রস্তাব মিস্টার প্রাইম মিনিস্টার? তিনি উত্তর দিলেন, হোয়াই শুড আই টেল ইউ? এটা একটা ব্যক্তিগত ব্যাপার, প্রাইভেট অ্যাফেয়ার। আমার কাছে বলার প্রয়োজন নেই মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি বলবেন ইতিহাসের কাছে। মুজিব বললেন, আমি ইতিহাস। আমি ভুট্টোকে থামিয়ে বললাম, যদি আমাকে মুক্তি দেয়া না হয় তাহলে আমি আলাপ করব না। ভুট্টো অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উত্তর দিলেন, আপনি মুক্ত, যদিও আপনাকে শিগগিরই ছেড়ে দিচ্ছি না। আমাকে আরো ২-৩ দিন অপেক্ষা করতে হবে। এরপর ভুট্টো পশ্চিম পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কে তার পরিকল্পনা তৈরি করতে শুরু করলেন। কিন্তু আমি অহংকারের সঙ্গে জানালাম, দেশবাসীর সঙ্গে আলোচনা না করে আমি কোনো পরিকল্পনা করতে পারি না। এই পর্যায়ে তাকে প্রশ্ন করলাম, তাহলে তো কেউ বলতেই পারে যে আপনাদের আলোচনা খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয়েছিল। মুজিব বললেন, তা তো বটেই। আমরা পরস্পরকে ভালোভাবে জানি, খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা। কিন্তু তা হয়েছিল আমার জানার আগে যে পাকিস্তানিরা আমার জনগণের বিরুদ্ধে বর্বরোচিত নিপীড়ন করেছে। আমি জানতাম না যে তারা বর্বরোচিতভাবে আমার মা বোনকে হত্যা করেছে। আমি তাকে থামিয়ে বললাম, আমি জানি মিস্টার প্রাইম মিনিস্টার, আমি জানি। তিনি গর্জে উঠলেন, তুমি কিছুই জানো না। আমি তখন জানতাম না যে তারা আমার স্থপতি, আইনজীবী, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, চিকিৎসক, আমার চাকরকে হত্যা করেছে এবং আমার বাড়ি, জমি, সম্পত্তি ধ্বংস করেছে। তিনি বলেই যাচ্ছিলেন। তিনি তার সম্পত্তির অংশে পৌঁছে গিয়েছিলেন। তার মধ্যে এমন একটা ভাব দেখা গেল যা থেকে তাকে এই প্রশ্নটা করার প্রয়োজনীয়তা বোধ করলাম যে তিনি সত্যি সমাজতন্ত্রী কিনা। তিনি উত্তর দিলেন, হ্যাঁ। তার কণ্ঠে দ্বিধা। তাকে আবার বললাম, সমাজতন্ত্র বলতে তিনি কি বুঝেন? তিনি উত্তর দিলেন, সমাজতন্ত্র। তাতে আমার মনে হলো সমাজতন্ত্র সম্পর্কে তার যথার্থ ধারণা নেই। এরপর 18ই ডিসেম্বর হত্যাযজ্ঞ সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি রাগে ফেটে পড়লেন। এবারের অংশটুকু আমার টেপ থেকে নেয়া। ম্যাসাকার? হোয়াট ম্যাসাকার? ঢাকা স্টেডিয়ামে মুক্তিবাহিনী দ্বারা সংঘটিত ঘটনাটি? ঢাকা স্টেডিয়ামে কোনো ম্যাসাকার হয়নি, তুমি মিথ্যা বলছো। মিস্টার প্রাইম মিনিস্টার, আমি মিথ্যাবাদী নই। সেখানে আরো সাংবাদিক ও 15,000 লোকের সঙ্গে আমি হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছি। আপনি চাইলে আমি আপনাকে তার ছবিও দেখাবো। আমার পত্রিকায় সে ছবি প্রকাশিত হয়েছে। মিথ্যাবাদী, ওরা মুক্তিবাহিনী নয়। মিস্টার প্রাইম মিনিস্টার, দয়া করে মিথ্যাবাদী শব্দটি আর উচ্চারণ করবেন না। তারা মুক্তিবাহিনী। তাদের নেতৃত্ব দিচ্ছিল আব্দুল কাদের সিদ্দিকী এবং তারা ইউনিফর্ম পরা ছিল। তাহলে হয়তো ওরা রাজাকার ছিল, যারা প্রতিরোধের বিরোধিতা করেছিল এবং কাদের সিদ্দিকী তাদের নির্মূল করতে বাধ্য হয়েছেন। মিস্টার প্রাইম মিনিস্টার, কেউ প্রমাণ করেনি যে লোকগুলো রাজাকার ছিল এবং কেউই প্রতিরোধের বিরোধিতা করেনি। তারা ভীত সন্ত্রস্ত ছিল। হাত পা বাঁধা থাকায় তারা নড়াচড়া করতে পারছিল না। তিনি বললেন, না, মিথ্যাবাদী। শেষবারের মতো বলছি, আমাকে মিথ্যাবাদী বলার অনুমতি আপনাকে দেব না। আচ্ছা, সে অবস্থায় তুমি কি করতে? আমি নিশ্চিত হতাম যে ওরা রাজাকার ও অপরাধী। ফায়ারিং স্কোয়াডে দিতাম এবং এইভাবে এই ঘৃণ্য হত্যাকাণ্ড এড়াতাম। ওরা ওভাবে করেনি। হয়তো আমার লোকদের কাছে বুলেট ছিল না। আমি বললাম, হ্যাঁ, তাদের কাছে বুলেট ছিল,
প্রচুর বুলেট ছিল, এখনো তাদের কাছে প্রচুর বুলেট রয়েছে। তা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ওরা গুলি ছুড়ে। ওরা গাছে, মেঘে, আকাশে মানুষের প্রতি গুলি ছুড়ে শুধুই আনন্দ করার জন্য। এরপর কি ঘটল? যে দুই মোটা মন্ত্রী ঘুমোচ্ছিলেন, গোটা সাক্ষাৎকারের সময়টা সহসা তারা জেগে উঠলেন। আমি বুঝতে পারলাম না মুজিব কি বলে চিৎকার করছেন, কারণ কথাগুলো ছিল বাংলায়। সোমবার রাত গোটা ঢাকা নগরী জেনে গেছে যে মুজিব ও আমার মধ্যে কি ঘটনা ঘটেছে। শমশের ওয়াদুদ নামে একজন লোক ছাড়া আমার পক্ষে আর কেউ নেই। লোকটি মুজিবের বড় বোনের ছেলে। এই যুবক নিউ ইয়র্ক থেকে এসেছে তার মামার কাছে। তার মতে মুজিব ক্ষমতালোভী এবং নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা সম্পন্ন অহংকারী ব্যক্তি। তার মামা খুব মেধা সম্পন্ন নন। 22 বছর বয়সে মুজিব হাই স্কুলের পড়াশোনা শেষ করেছেন। আওয়ামী লীগের সভাপতি সচিব হিসেবে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। এছাড়া আর কিছু তিনি করেননি। কেউ কল্পনাও করতে পারেনি যে মুজিব একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। ওয়াদুদের মতে আত্মীয় স্বজনের সঙ্গে দুর্ব্যবহারের কারণে এটা নয়। আসলে একমাত্র ওয়াদুদের মাকেই মুজিব ভয় করেন। এটা দুঃখজনক আচরণের জন্য তিনি পারিবারিকভাবে প্রতিবাদ জানাবেন। সে আরো জানালো, আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে সে তা তার মাকে জানাবে, যাতে তিনি এ ব্যাপারে মুজিবের সঙ্গে কথা বলেন। সে আমাকে আরো বলল, সরকারি দপ্তরে গিয়ে এ ব্যাপারে আমার প্রতিবাদ করা উচিত এবং প্রেসিডেন্টের সঙ্গে কথা বলা উচিত, কারণ প্রেসিডেন্ট খাঁটি ভদ্রলোক। মুজিব সম্পর্কে সংগৃহীত তথ্যাবলী তার জন্য বিপর্যয়কর। 1971 মার্চে পাকিস্তানিদের দ্বারা সংঘটিত হত্যার কিছুদিন আগে ইয়াহিয়া খান ও ভুট্টো ঢাকায় এসেছিলেন। ইয়াহিয়া খান যথাশিগগিরই ফিরে যান, কিন্তু ভুট্টো রয়ে যান ঢাকায়। তাকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাখা হয়। তার অ্যাপার্টমেন্ট ছিল 911 থেকে 913। ইন্টারকন্টিনেন্টালের সর্বোচ্চ তলায় তখন ভুট্টোর ভূমিকা ছিল নিরোর মতো। নগরী যখন জ্বলছিল এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ চলছিল, ভুট্টো তখন মদ্যপান করছিলেন আর হাসছিলেন। পরদিন সকাল 7টায় তিনি ঢাকা ত্যাগ করেন। আমি দেখেছি যারা একসময় পাকিস্তানিদের ভয়ে ভীত ছিল তারা এখন মুজিবকেই ভয় করে। গণতন্ত্র ও স্বাধীনতা সম্পর্কে প্রচুর কথাবার্তা চলে এদেশে, কিন্তু সবসময় তা বলা হয় ফিসফিসিয়ে, ভয়ের সঙ্গে। লোকজন বলাবলি করে যে এই সংখ্যাতে মুজিব খুব সামান্যই হারিয়েছেন। তিনি ধনী ব্যক্তি, অত্যন্ত ধনবান। তার প্রত্যাবর্তনের পরদিন তিনি সাংবাদিকদের হেলিকপ্টার দিয়েছিলেন। কেউ কি জানেন কেন? যাতে তারা নিজেরা গিয়ে মুজিবের সম্পত্তির ক্ষয়ক্ষতি অবলোকন করে আসতে পারেন। এখনো তিনি সমাজতন্ত্রের কথা বলেন, জাতীয়তাবাদের কথা বলেন। তিনি কি তার জমিজমা, বাড়ি, বিলাসবহুল ভিলা, মার্সিডিজ গাড়ি জাতীয়করণ করবেন? ভুট্টোর সঙ্গে মুজিবের প্রথম সাক্ষাৎ হয় 1965 সালে। তখন তিনি ভারতের সঙ্গে পূর্ব পাকিস্তানের সীমান্তকে অরক্ষিত রাখার কারণে পশ্চিম পাকিস্তানকে অভিযুক্ত করেন। একজন নেতা হিসেবে তার মূল্য ছিল খুবই কম। তার একমাত্র মেধা ছিল মূর্খ লোকদের উত্তেজিত করে তোলার ক্ষেত্রে। তিনি ছিলেন কথামালার জাদুকর, মিথ্যার জাদুকর। কিছুদিন আগে এক জনসভায় বক্তৃতায় তিনি বলছিলেন, করাচির রাস্তাগুলো সোনা দিয়ে মোড়া, তা দিয়ে হাঁটলে চোখ ধাঁধিয়ে যায়। অর্থনীতির কিছুই তিনি বুঝতেন না। কৃষি ছিল তার কাছে রহস্যের মতো। রাজনীতি ছিল প্রস্তুতিবিহীন। কেউ কি জানে 1970-এর নির্বাচনে তিনি কেন বিজয়ী হয়েছিলেন? কারণ সব মাওবাদী তাকে ভোট দিয়েছিল। সাইক্লোনে মাওবাদীদের অফিস বিধ্বস্ত হয়েছিল এবং তাদের নেতা ভাসানী আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। জনগণকে যদি পুনরায় ভোট দিতে বলা হয় তাহলে মুজিবের অবস্থা হবে সম্পূর্ণ ভিন্নতর, যদি তিনি বন্দুকের সাহায্যে তার ইচ্ছাকে চাপিয়ে দিতে না চান। সেজন্য তিনি মুক্তিবাহিনীকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিচ্ছেন না। এবং আমাদের স্মরণে রাখতে হবে যে রক্ত পিপাসু কসাই যে ঢাকা স্টেডিয়ামের হত্যাযজ্ঞ করেছিল সেই আব্দুল কাদের সিদ্দিকী তার ব্যক্তিগত উপদেষ্টা। ভারতীয়রা তাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু মুজিব তাকে মুক্ত করেন। এখন আমরা গণতন্ত্রের কথায় আসতে পারি। একজন মানুষ কি গণতন্ত্রী হতে পারে যদি সে বিরোধিতা সহ্য করতে না পারে? কেউ যদি তার সঙ্গে একমত না হয় তিনি তাকে রাজাকার বলেন। বিরোধিতার ফল হতে পারে ভিন্ন মত পোষণকারীকে কারাগারে প্রেরণ। তার চরিত্র একজন একনায়কের। অসহায় বাঙালিরা উত্তপ্ত পাত্র থেকে গনগনে অগ্নিকাণ্ডে পতিত হয়েছে। বাঙালি রমণীদের প্রতি সম্মান জানিয়ে বলছি, তাদের সম্পর্কে কথা না বলাই উত্তম। তিনি নারীদের পাত্তাই দেন না। বাংলাদেশের প্রেসিডেন্ট আমাকে আবার মুজিবের সঙ্গে দেখা করতে বললেন। সব ব্যবস্থা পাকা। প্রেসিডেন্ট যে প্রচেষ্টা করেছিলেন তা খুব একটা সফল হয়নি।
তিনি দুজন কর্মকর্তাকে পাঠিয়েছিলেন যাতে তার নির্দেশ পালন করা হয়। মুজিবের কাছে একটা হুঙ্কার ছাড়া আর কিছু তারা পায়নি। তবে এবার একটা করিডোরের বদলে একটা কক্ষে অপেক্ষা করার অনুমতি পেলাম। আমি বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত অপেক্ষা করলাম। একজন বয় আমার চায়ের কাপ পূর্ণ করে দিচ্ছিল এবং এভাবে আমি 18 কাপ চা নিঃশেষ করলাম। 19 কাপের সময় আমি চা ফ্লোরে ছুঁড়ে ফেলে হেঁটে বেরিয়ে এলাম। আমাকে অনুসরণ করে হোটেলে এলো মুজিবের সেক্রেটারি ও ভাইস সেক্রেটারি। তারা বলল মুজিব অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন এবং আগামীকাল সকাল 7:30টায় আমার সঙ্গে দেখা করতে চান। পরদিন সকাল ঠিক 7:30টায় আমি হাজির হলাম এবং সকাল 9:30টায় মার্সিডিজ যোগে মুজিবের আগমন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হলো। একটা কথাও না বলে তিনি অফিসে প্রবেশ করলেন। আমিও অফিসে ঢুকলাম। তিনি আমার দিকে ফিরে উচ্চারণ করলেন, গেট আউট। আমি কক্ষ ত্যাগ করতে উদ্যত। তিনি বললেন, গেট ইন হিয়ার। আমি ফিরলাম এবং তখনই 3জন লোক পোস্টার আকৃতির একটা ছবি নিয়ে এলো। দেখে তিনি বললেন, চমৎকার। এরপর তিনি বললেন, এই নারী সাংবাদিককে দেখাও। আমি চমৎকার শব্দটি উচ্চারণ করলাম। এ ছিল মারাত্মক ভুল। তিনি বজ্রের মতো ফেটে পড়লেন। তিনি ক্ষিপ্ত। ছবিটি ফ্লোরে ছুঁড়ে ফেলে বললেন, এটা চমৎকার নয়। আমি কিছু না বুঝেই নিশ্চুপ থাকলাম। আমি তার উত্তেজনা হ্রাস করতে সক্ষম হলাম, যেহেতু আমি ভুট্টোর সঙ্গে তার সত্যিকারের সম্পর্কটা খুঁজে পেতে চাই। সেজন্য ভুট্টোর সম্পর্কে প্রশ্ন করলাম। নামটা বলার মুহূর্তেই তিনি জ্বলে উঠলেন এবং বললেন, তিনি শুধু বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে চান। আমি প্রশ্ন করলাম, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করার কোনো সম্ভাবনা আছে কিনা? খানিকটা দ্বিধান্বিত হয়ে তিনি বললেন, এ সময় আমার কোনো আগ্রহ নেই। এই বক্তব্যে ইন্দিরা গান্ধীকেও বিস্মিত হতে হবে যে মুজিব কলকাতা করায়ত্ত করতে চায়। আমি বললাম, তার মানে আপনি বলতে চান অতীতে আপনার আগ্রহ ছিল এবং ভবিষ্যতে পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। ধীরে ধীরে তিনি উপলব্ধি করলেন যে আমি তাকে একটা ফাঁদে ফেলতে চাচ্ছি। নিজের ভুল সংশোধন করার বদলে তিনি টেবিলে মুষ্টাঘাত করে বলতে শুরু করলেন, আমি সাংবাদিক নই, বরং সরকারি মন্ত্রী। আমি তাকে প্রশ্ন করছি না, দোষারোপ করছি। আমাকে এখনই বের হয়ে যেতে হবে এবং পুনরায় আমি যেন এদেশে পা না দেই। এ পর্যায়ে আমি নিজের উপর সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম এবং আমার মাঝে উত্তেজনার যে স্তূপ গড়ে উঠেছিল তা বিস্ফোরিত হলো। আমি বললাম, তার সবকিছু মেকি, ভুয়া। তার পরিণতি হবে খুবই শোচনীয়। তখন তিনি মুখ বেদান করে দাঁড়ালেন এবং আমি দৌড়ে বেরিয়ে এলাম এবং রাস্তায় প্রথম রিকশাটায় চাপলাম। হোটেলে গিয়ে বিল পরিশোধ করলাম। সুটকেসটা হাতে নিয়ে যখন বেরোতে যাচ্ছি তখন দেখলাম মুক্তিবাহিনী নিচে আমার জন্য অপেক্ষা করছে। তারা এ কথা বলতে বলতে আমার কাছে এলো যে আমি দেশের পিতাকে অপমান করেছি এবং সেজন্য আমাকে চরম মূল্য দিতে হবে। তাদের এই গোলযোগের মধ্যেই 5 জন অস্ট্রেলিয়ানের সাহায্যে পালাতে সক্ষম হলাম। তারা এয়ারপোর্ট থেকে হোটেলে প্রবেশ করছিল। এয়ারপোর্টে 2 জন ভারতীয় কর্মকর্তা আমাকে বিমানে উঠিয়ে নিলেন এবং আমি নিরাপদ হলাম। 24 ফেব্রুয়ারি 1972।